এটা লোকের খুব ভুল ধারণা যে সাইকিয়াট্রি মানেই সারা জীবন ওষুধ খেতে হবে। একদম ভুল কথা। আমি বলবো সাইকিয়াট্রির সবচেয়ে কমনেস্ট সাইকোটিক হচ্ছে সিজোফ্রেনিয়া। আমি আপনাকে বলবো সিজোফ্রেনিয়া ডায়াবেটিসের চেয়ে ভালো রোগ। মাঙ্কি সি মাঙ্কি ডু, যেটা একটা মানুষের ক্ষেত্রে বলে, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে, আপনার কি মনে হয় না এটা অনেক বেশি এফেক্ট করে? আমরা 18 বছর পর যখন ছেলেটি একটা মদের বোতল এনে বলবে, মা এক বোতল ঠান্ডা জল আর একটা গ্লাস দাও, মদ খাবো, আপনি দেবেন? বলে না, তাকে দেওয়া যায়? স্ট্যাট রিয়াকশন না। এই ব্যাপারেও না বলতে শিখুন। ইট ইরিটেটস সার্টেন রিজন অফ ইউর ব্রেন। মানে একটা কোনো রিজন তৈরি রাখতে হবে ভালো থাকার জন্য। একদম একদম। আর ভালো থাকা যায়, ইট ইজ পসিবল। আর ভালো থাকবো না কেন? আমাদের হক ভালো থাকা, এবং সেটা কিন্তু ইন্ডিভিজুয়ালদের মধ্যে আছে যে আমরা ভালো থাকবো গুরু, ভালো থাকবো না কেন? লাইফ ইজ বিউটিফুল। ওই দুঃখের ঝুলিটা আমরা বয়ে বয়ে নিয়ে বেড়াই। কি হারিয়েছিস ভেবে লাভ নেই, কি পেতে পারিস সেটা দেখ। নমস্কার, টিডিএস পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবার আমরা আপনাদের জন্য নতুন পডকাস্টের এপিসোড নিয়ে চলে এসেছি। আজকের এই পডকাস্টটি আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমাদের সাথে আজকের এই পডকাস্টে গেস্ট হিসেবে উপস্থিত রয়েছেন ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, যিনি শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের অন্যতম একজন সাইকিয়াট্রিস্ট। আমাদের এই পডকাস্টের মধ্য দিয়ে আমরা জানলাম যে আমাদের ভালো থাকার রাস্তাটা আমরা কিভাবে খুঁজে বার করতে পারি। আপনাদের যাদের সন্তান রয়েছে, সন্তানদের সঠিকভাবে চালনা কিভাবে করতে পারবেন, কিভাবে আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে পারি। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে তিনি আলোচনা করেছেন সেটা হচ্ছে বাচ্চারা কিভাবে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ে এবং তার প্রতিকার কি করবেন আপনি। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কিন্তু জানতে পেরেছি, সেটা হচ্ছে মন খারাপ হওয়া বা মনের অসুখ হওয়া মানেই কিন্তু পাগল নয়। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি টপিকে চলে যাই এবং প্রচুর কিছু জেনে নিই ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জির কাছ থেকে। আমি তো ভীষণ এক্সাইটেড, ভীষণ খুশি, এবং শুধু তাই নয়, আমাদের দর্শকরাও ভীষণ খুশি হবেন যে আপনার মতো মানুষ একজন তার মূল্যবান সময় বার করে আপনি যে এসছেন, তার জন্য সত্যি আমরা ভীষণ কৃতজ্ঞ আপনার কাছে। না, উল্টে আমি একটা কথা বলি যে আই এম ভেরি লাকি। এই কারণে লাকি বলছি যে আপনারা এই সুযোগটা দিয়েছেন আমার মতো লোককে কিছু কথা বলার, এবং আমার মনে হয় আজকের দিনে মানসিক স্বাস্থ্য বা সাইকোলজিক্যাল প্রবলেম নিয়ে আমাদের দেশ কেন সারা বিশ্ব জুড়ে যা প্রবলেম চলছে, এখানে অ্যাওয়ারনেসটা খুব জরুরি, এবং সেই কাজ নিয়েই আপনারা এগিয়ে যাচ্ছেন। এবং আমাদের প্রফেশনালদের তরফ থেকে, আমাদের পেশেন্টদের তরফ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। দেখুন, একটা ডেটাতে পড়ছিলাম, সেটা হচ্ছে 2023-এর ডেটা অনুযায়ী যে ওয়ার্ল্ড হ্যাপিনেস যে ইন্ডেক্স, সেখানে আজকে ভারতবর্ষ 123 আউট অফ 146টা দেশের মধ্যে। আপনার কি কেন মনে হয় যে এইটার পেছনে মূল কারণটা কি? কোথায় আমরা এই জায়গাটাতে পিছিয়ে যাচ্ছি? আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো। ধরুন আজকে বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে, আপনার মনে হলো একটু গরম গরম চপ আর বেগুনি খেলে ভালো হয়। ঠিক। তো তখনই দেখলেন একজন ঢুকলো, আপনারই এক বন্ধু, একটা ঠোঙায় গরম গরম চপ, একটা ঠোঙায় বেগুনি, আর একটা ঠোঙায় মুড়ি। তো এইটা দেখে আপনার ফিলিংটা কী হবে? ইউল বি হ্যাপি। ভীষণ, তাই তো? ভীষণ। তার মানে হ্যাপিনেসটা হচ্ছে তাৎক্ষণিক। ঠিক। চপ বেগুনি মুড়ির মতো। কিন্তু আমার মনে হয় এই হ্যাপিনেস শব্দটার বদলে যদি ওয়েলবিং বলা হতো। আচ্ছা, ওকে। হ্যাপিনেসের বদলে যদি ওয়েলবিং বলা হতো, আমার মনে হয় আরও অ্যাপ্রোপ্রিয়েট হতো। এবং দেখুন একটা কথা বলি এখানে, সেটা হচ্ছে হ্যাপিনেসই বলুন বা ওয়েলবিংই বলুন, এই যে জায়গাটার কথা বললেন, আমরা 112 না 116 হোয়াটএভার, হ্যাঁ, তো এটারও তো কিছু প্যারামিটার আছে যেগুলো দিয়ে এগুলো করা হয়েছে। তো এই প্যারামিটারসগুলো কিন্তু অনেক কিছুর ওপর নির্ভর করে। কীরকম সেটা আপনি ওয়েলবিংই বলুন বা আপনি হ্যাপিনেসই বলুন, হোয়াট এভার ইউ সে। এবং সেটা ধরুন সোশ্যালি, কালচারালি, ফাইন্যান্সিয়ালি বা ইকোনমিক্যালি, এমনকি কোন জায়গা, ডেমোগ্রাফির ওপরও কিন্তু অনেকটা নির্ভর করে।
আজকে আলাস্কার লোকজন যেভাবে উইন্টার্সটা কাটায়, আর একজন আরব দেশের লোক সে কীভাবে উইন্টারটা কাটায়, সেখানে কিন্তু অনেক তফাৎ, বিকজ অফ ডেমোগ্রাফি। অবশ্যই। তো হ্যাপিনেস ইজ সাচ এ থিং বা ওয়েলবিং ইজ সাচ এ থিং, এটা আমি পার্সোনালি মনে করি। আমি যদি মনে করি আমি ভালো থাকবো, তাহলে কিন্তু আমি ভালো থাকবো। এটা একদম পুরোপুরি নিজের ওপর, এবং এটা বেসিক হচ্ছে নিউরোকেমিক্যাল ইন দ্য ব্রেন। আমি বোঝাতে পারছি? তো এই ভালোবাসা, ভালো থাকা, এই যতগুলো শব্দ আমরা ব্যবহার করি, এখানে কিন্তু একটা প্যারামিটারের উপর নির্ভর করে না, এগুলো অনেকগুলো প্যারামিটার নিয়ে এটার জাজমেন্টটা হয়। অতএব অত সহজ করে কেন 112, কেন 96 নয়, বা এটা পাল্টাতে গেলে কি কি করা দরকার, এটা আমার মনে হয় না আমি পারবো উত্তর দিতে। তার কারণ হচ্ছে আমার কাছে পুরো ব্যাপারটাই একটু ভেগ। কারণ আমি মনে করি হ্যাপিনেস তো ওই চপ আর বেগুনির মতো, আমাদের দরকার ওয়েলবিং, কতটা আমরা ওয়েলবিং আছি। এই যে ওয়েলবিং আর হ্যাপিনেস, এই যে এটাকে আপনি মানে কিভাবে এটা মানে একটা পার্থক্য নয়। ওয়েলবিং হচ্ছে আপনি ছাতার উপরটা ধরে রাখুন। আচ্ছা, এবার সেই ছাতায় এক একটা করে ডান্ডি আছে, তো এক একটা ডান্ডি হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে হ্যাপিনেস। ওকে, পার্ট, ইটস জাস্ট আ পার্ট। হ্যাপিনেস দিয়ে কিন্তু বোঝানো যাবে না। এই ধরুন আপনি গরম জিলিপি বা গরম কচুরিটা দেখে আপনার মনে হলো এবার গরম গরম খাবো, এবং ওটা খেতে গিয়ে দেখলেন এটা সকালের বাসি মাল এনে দিয়েছে, আপনার হ্যাপিনেস থাকবে? ঠিক থাকবে না। কিন্তু ওয়েলবিং হচ্ছে যে ঠিক আছে ভাই, যা আছে তাই খাই না। বুঝাতে পারছি? আমি ওয়েলবিং থাকবো, আমাকে ভালো থাকতে হবে, এটা একদম নিজের ওপর। যেমন ধরুন আমি আমার কথাই বলি, আমার প্রফেশনাল ম্যান, এবং আমাদের টাইম লিমিট খুব কম হয়, যা হয় বাড়িতে এই নিয়ে অশান্তিও হয় তো সে তো হবেই, তা হোক। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো, আমি কিন্তু রোজ সকালে 4 থেকে ঠেক মারতে যাই। আচ্ছা, ওকে, ঠিক আছে। সপ্তাহে আমি 3 থেকে 4 দিন যাই, কারণ 3 দিন আমি থাকিই না এখানে, শান্তিনিকেতনে থাকি, আর 4 দিন আমি এখানে থাকি। 4 দিনের মধ্যে 3 দিন যাই আমি সকালে। ওকে। এবং এই রোববার দিন করে যেটা আমাদের হয়, ওখানে 4 থেকে আই অ্যাম ওয়ান অফ দি ইয়ংগেস্ট মেম্বার। আচ্ছা। এবং আমার ওখানে ধরুন 84, 78, 76 সব আসে, এবং রোববার দিন সেই সব খাবারই ওখানে খাওয়া হয় যেগুলো আমাদের বাড়িতে খেতে দেওয়া হয় না, এবং আমাদের স্ত্রীরা জানে সেটা। যেমন ডাল দিয়ে পরোটা, মানে পরোটার পুরটা হচ্ছে ডাল দিয়ে, কোনোদিন ছাতু দিয়ে, কোনোদিন কড়াইশুটির কচুরি, এবং বাড়িতে তো 4টের বেশি দেয় না, ওখানে 6টা 8টাও সাবড়ে দেওয়া যায়। ঠিক আছে, এটা আমাদের স্ত্রীরা জানে। তো দিস ইজ ওয়েলবিং, যে আমরা ভাই আনন্দে থাকবো, এবং শুধু একটা রোববার নয় বা একটা পিকনিকের দিন নয়। এইটা হচ্ছে বেসিক্যালি তফাৎ। ওয়েলবিংটা হচ্ছে মানে ইটস আ প্রসেস, আর হ্যাপিনেসটা হচ্ছে তাৎক্ষণিক। ওকে, এটাই হচ্ছে বেসিক তফাৎ। আর এটা শুধু একটা প্যারামিটার দিয়ে বোঝা যায় না, যেটা আমি বারবার বোঝাতে চাইছি। এটার পেছনে ওই মানে আপনাকে তো শুধু ডেমোগ্রাফিটা বললাম, এবার আপনি পলিটিক্সটা ভাবুন। এক একটা দেশের এক এক রকম পলিটিক্স চলছে। আমাদের দেশের তো নিশ্চয়ই বলতে হবে না আপনাকে, পশ্চিমবাংলার তো অবস্থা নিশ্চয়ই বলতে হবে না। অতএব সমস্তগুলো নিয়েই কিন্তু পুরো ওয়েলবিংটা হয়। বুঝতে পেরেছি। আজকে এখানে আমরা ধরুন কথাবার্তা বলছি, আমাদের শ্যুট করছি, পাশে যদি একটা বোমের আওয়াজ পান, আপনি কি শুটিংটা কন্টিনিউ করবেন না বারান্দা থেকে দেখবেন? ডেফিনেটলি দেখব। তো সেটা হ্যাপিনেসকে বিঘ্ন করছে না, ওয়েলবিংকে বিঘ্ন করছে। বুঝতে পেরেছি, বুঝতে পারলাম? বুঝতে পেরেছি। মানে হ্যাপিনেস হচ্ছে ওয়ান অফ দ্য পার্ট, ওয়েলবিং হচ্ছে টোটাল ওভারঅল। এইটা আমাদের দরকার, এবং সেটা কিন্তু ইন্ডিভিজুয়ালদের মধ্যে আছে যে আমরা ভালো থাকবো গুরু, ভালো থাকবো না কেন? লাইফ ইজ বিউটিফুল, এর চেয়ে ভালো কী হতে পারে? আমাদের প্রবলেম হচ্ছে আমরা না সবসময় পেছন ফিরে দেখি, এবং ওই দুঃখের ঝুলিটা আমরা বয়ে বয়ে নিয়ে বেড়াই। আমি বড় দুঃখী, আরে ভাই তুই দুঃখী তো তোর জন্য তুই বুঝবি,
তোর দুঃখে অন্য কেউ কাঁদবে না। তো এবার আমি তাকে তো প্রশ্ন করবো যে তাহলে তুই দুঃখে থাকছিস কেন? বলে না আমার তো কিছুই হয়নি। বলে কিছুই হয়নি ভাই, এখন কর। দিস ইজ ওয়েলবিং। ঠিক। ডোন্ট লুক ব্যাক, সামনে দেখ রে ভাই, কি হারিয়েছিস ভেবে লাভ নেই, কি পেতে পারিস সেটা দেখ। আমাদের সেইভাবে দেখতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার কি এই যে আপনার একটা কথা আপনি বলছিলেন যে সপ্তাহে 3 দিন 4 দিন অন্তত আপনি চায়ের থেকে আড্ডা একদম। কোথাও কি মনে হচ্ছে যে মানুষ এই আড্ডাটা ভুলে গেছে? আড্ডাটা ভোলেনি। এখানেও একটা কথা আছে। আমি দেখুন কলকাতার লোক নই, আমি মফস্বলের ছেলে। আচ্ছা। কলকাতায় একটা ভাঙা কালো ট্রাঙ্ক নিয়ে এসেছিলাম পড়াশোনা করতে, সেখান থেকে আপনাদের আশীর্বাদে এই জায়গায় পৌঁছেছি। আড্ডাটা আপনি নিউ টাউনে পাবেন না, না, কিন্তু শোভা বাজারে পাবেন। হ্যাঁ, ঠিক আছে, বাগুইহাটিতে পাবেন। আমি কলকাতার কথা বুঝতে পেরেছি। এই মিলিউটাই নেই ওখানে। নিউ টাউনে দেখুন, আমি গেছি মাত্র 10 বছর। নিউ টাউন শুরু হয়েছে হার্ডলি 25 বছর। কিন্তু আমি যেখানে জন্মেছিলাম বা আপনি যেখানে জন্মেছিলেন ওখানে আমি কিন্তু 64 বছর কাটিয়ে ফেলেছি। অথবা আমি সেইভাবেই বড় হয়েছি। অথবা আড্ডাটা এমন একটা জিনিস, একই ভাইবসের লোক না হলে হয় না। এবং একটা আড্ডাতে কিন্তু ধরুন আমাদের আড্ডারই কথা বলি, আমাদের ওখানে ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, উকিল আছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, রিটায়ার্ডের তো বেশিরভাগ লোকই আমাদের রিটায়ার্ড। এবং ওখানে আলোচনাটা কিন্তু সব রকম হয়। তৃণমূল আছে, সিপিএম আছে, কমরেডরা আছে, সবাই আছে ওখানে, বিজেপি আছে। এই একত্রিতভাবে এক জায়গায় বসে নিয়ম মাফিক, এটা হচ্ছে আড্ডা। এবং এই আড্ডাটায় কিন্তু অনেক মন পরিষ্কার হয়। দুটো গালাগাল করা যায়। একটা সিনিয়র লোক 84 বছর বয়স, তাকেও গালাগাল দিয়ে বললাম, কিরে চন্দন কেমন আছিস? এই আজকে সকালে দেখা হয়েছিল, কিরে চন্দন কেমন আছিস? চন্দন দা আমার চেয়ে 7-8 বছরের বয়সে বড়, কিন্তু এক ঠেক করি। তো এই ঠেকটা কিন্তু দরকার। আড্ডাটা আমি এটা পার্সোনালি ফিল করি এবং আমি দেখেছি যারা এই ধরনের আড্ডা মারে, দে আর মাচ মোর হ্যাপি গো লাকি। আরে ভাই তুই ডাক্তার আছিস, তোর মোটা ল্যাজ গজায়নি। একটা 3 ঘন্টার জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষায় আপনি পাশ করতে পারেননি, আপনি টেবিলের ওই দিকে, আমি ক্লিক করে ফেলেছি, আমি টেবিলের এই দিকে হয়ে গেলাম ডাক্তার। এই তো তফাৎ, বেসিক্যালি এর বাইরে কিছু নেই। আপনি ধরুন আপনি স্পেশালাইজড লাইনের কথা বলুন, আপনি ধরুন সাইকিয়াট্রি বলুন, নিউরোলজি বলুন, এগুলো তো স্পেশালাইজড লাইন। 30টা রোগ আর 40টা ওষুধ, এর বাইরে কিছু নাই। আপনি ভেবে দেখবেন ঠান্ডা মাথায়, আমি যেটা বললাম আপনাকে, 30টা রোগ ম্যাক্সিমাম আর 40টা ওষুধ, এর বাইরে কিছু নেই। মানে সব কিছুতেই ঘুরিয়ে ফিরিয়ে একদম। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে আপনার কাছে এত ভিড়, আমার কাছে ভিড় হয় না কেন? বাকিটা হচ্ছে আপনার ব্যবহার, আপনার কথাবার্তা এবং তাকে পজিটিভ ভাইবস কতটা দিচ্ছেন। ঠিক। বিশেষ করে আমাদের সাইকিয়াট্রি লাইনে এটা খুব দরকার হয়। এবং আমি দুষ্টু ছেলেদের খুব প্রিয়, দুষ্টু ছেলেমেয়েরা আমার কাছে বেশি আসে। তো তাদেরকে নিয়ে যেহেতু ডিল করি আমি, সেখানে আমি দেখেছি পজিটিভ ভাইবসটা কাউন্ট করে। তুই 3 মাস পরে আসবি না জেঠু, বাবা আমি কিন্তু পরের মাসে আসবো আবার। তো এটা কিন্তু পজিটিভ ভাইবস। এবং এই যে ওয়েলবিং, সেই ঘুরে ফিরে ওয়েলবিংয়েই আসলাম। এই পজিটিভ ভাইবসটা দরকার, এটা হ্যাপিনেসের দরকার হয় না। না, সেক্ষেত্রে কোথাও মানে মানুষ এই যে আড্ডা মারা, মানে আমি আমার মনের কথাকে কারোর কাছে শেয়ার করছি, সেটা একজন হতে পারে, সেটা একটা গ্রুপ হতে পারে, একদম। সেখানে নলেজের আদান প্রদান হতে পারে, মনের আদান প্রদান হতে পারে, খিস্তি খেউড়ো হতে পারে। হ্যাঁ, খিস্তি খেউড়ো হতে পারে। তো সেক্ষেত্রে কি আপনার মনে হচ্ছে না যে, মানে আপনার কি মনে হয় যে আজকের মানুষের মধ্যে এত সমস্যা এটাই যে সেই যে ফ্লেভারটা মানুষের জীবন থেকে চলে গেছে? দেখুন এটা আবার স্টিরিওটাইপ হয়ে গেছে। এই যে ডেমোগ্রাফিক বললাম, আচ্ছা, উপায় তো নেই, উপায় নেই। আগে আমি থাকতাম সল্টলেকে, সেখানে ঠেক মারতাম সিকেতে, এরপর চলে এলাম আমি নিউ টাউনে। আসতেই হলো, ওখানে বাড়ি কিনলাম বা বাড়ি ভাড়া গেলাম, হোয়াট এভার ইট ইজ। ঠেকটা তো আমার পুরনো ঠেক। আমি তো এই বয়সে 55 বছর বয়সে, মানে 10 বছর আগে, নাও আই এম 64+,
তো আমি নতুন করে বন্ধু করতে পারবো না। স্বাভাবিক। এবার বন্ধু করার সময়টা কি? কালী পুজো, সরস্বতী পুজো, দুর্গা পুজো, যখন ছুটি থাকে। এখন এই ছুটিগুলো আমরা পাই, বিশেষ করে আমি আমার কথা বলছি, সেই সময়টা আমি বউ বাচ্চাকে নিয়ে বেড়াতে যাই, কারণ টানা ছুটি এই সময় পাই না অন্য সময়। অনেকে আমাদের প্রফেশনে আমরা যারা আছি আর কি, আমাদেরকে অনেকে বলেন যে আমরা অহংকারী। ব্যাপারটা নয়, আমাদের অসুবিধাগুলো বোঝে না লোকে। আমাদের তো বউকে বাচ্চাকে একটু টাইম দিতে হয়, বা নিজেরও তো একটু টাইম লাগে। ঠিক, অবশ্যই নিজেরও তো একটু টাইম লাগে, একটু খেলতে টাইম লাগে, একটু এর পেছনে লাগতে ভালো লাগে, একটু চায়ের দোকানে ঠেক মারতে ভালো লাগে, কিন্তু সেগুলোও তো আমরা পারি না। অতএব এটা নিয়ম মাফিক করা সম্ভব না। তাহলে মানুষ কিভাবে, এই যে আপনি বলছেন নিজেকে ভালো রাখা, এই যে ভালো রাখার কি কি পদ্ধতি একটা সাধারণ মানুষ অ্যাপ্লাই করতে পারে? আমি একটা ছোটো উদাহরণ দিই। হ্যাঁ, আমার ছেলের বয়স এখন 29, সে বাইরে থাকে। তোকে আমি ছোটোবেলা থেকে শিখিয়েছিলাম, খাবার শেষ হলে না বলবি গুড ফুড। আচ্ছা, ওকে। যত খারাপই মা রাঁধুক, খাবারটা শেষ করলি মাকে বলবি মা গুড ফুড। দেখবি তোর খাওয়াটাও হজম হবে, মাও এন্থুটা পাবে। দেখুন, দিজ আর স্মল থিংস। এই মাঝে মধ্যেই, এটা আমার অভ্যেস আছে যে মাঝে মধ্যেই বলা গুড 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 গুড, এইভাবে তালি মেরে বলি আমি গুড গুড গুড। আচ্ছা, এটা আমার বন্ধু বান্ধব অনেকে আমার পেছনেও লাগে, এই গুড গুড আসছে। তো দিস গিভস ইউ আ ফিলিং আচ্ছা, যে আমি ভালো থাকবো। কিছুই তো, ছোটো শব্দ তো, গুড গুড গুড, বা লাইফ ইজ বিউটিফুল। এই সেন্টেন্স একটা আপনি বলে দেখবেন, 2-1 দিন বলুন, ইউ উইল সি দি চেঞ্জ। এর জন্যে গুরুর কাছে দীক্ষা নেওয়ার দরকার নেই, এর জন্য মন্দির মসজিদ যাওয়ার দরকার নেই। ইট কামস ফ্রম উইদিন, ভেতর থেকে আসে। আপনি বলে দেখবেন, আমি চলে যাওয়ার পর 2-1 দিন বলে দেখুন, একটা ভালো কিছু দেখলেন, গুড 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 গুড, হ্যাঁ, বা লাইফ ইজ বিউটিফুল। এগুলো ছোটো ছোটো জিনিস দ্যাট ক্যান চেঞ্জ ইউর সেলফ। এবং এর জন্যে সাইকিয়াট্রি পড়ার দরকার নেই, এর জন্যে ডাক্তার হওয়ার দরকার নেই, উকিল হওয়ার দরকার নেই, বেসিক পড়াশোনা করারও দরকার নেই। এই ছোটো ছোটো জিনিস দিয়ে কিন্তু লাইফ চেঞ্জ করা যায়। যেমন ধরুন, এই যে আপনি বললেন আপনার ছেলে বাইরে থাকেন, আপনি ছেলেকে ছোটোবেলা থেকে শিখিয়েছেন। আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর ছেলেমেয়েরা অনেকেই ক্যারিয়ারের জন্য দেশে বিদেশে নিজের জায়গা ছেড়ে, নিজের রুট ছেড়ে বেরিয়ে গেছে। সেখানকার অন্য কালচার, অন্য ডেমোগ্রাফি, অন্য ধরনের মানুষ, সেখানে তাদের ক্যারিয়ারের ক্ষেত্রে অন্য ধরনের পলিটিক্স, অনেক অবসেশন, সমস্ত কিছু। এই যে এতগুলো যে প্রেশার, এই প্রেশারকে মন খারাপ হওয়া, খারাপ লাগা, এই যে নিজের সাথে নিজেকে লড়াই করা, প্লাস বাইরের জগতের সাথে লড়াই করা, কি কি উপায় একটা মানুষ যদি প্রথম থেকে হ্যাবিট তৈরি করে, সে অনেক বেশি ভালো থাকতে পারে, ওয়েলবিং যেটা বলছেন আপনি, ওয়েলবিংয়ের জায়গায় যেতে পারে? কি কি প্রত্যেক দিনের মধ্যে তার হ্যাবিট কি কি তৈরি করা উচিত? শুনুন, তাহলে বলি। আমি খুব দুষ্টু ছিলাম, বুঝলেন, এবং পড়াশোনা খুব কম পড়তাম, যতটুকু না পড়লেই নয় ততটুকুই পড়তাম। আর আমাদের খুব বড় ফ্যামিলি ছিল, আমরা 7 ভাই ছিলাম, এবং আমি ছিলাম সবচেয়ে কনিষ্ঠ। ধরুন, আমার বাবা মেজদাকে বললো, আরে বিশু 1 গ্লাস জল দে। মেজদা সেটা ছোটদাকে বললো, দেবি 1 গ্লাস জল দিয়া। ছোটদা সেটা রাঙাদাকে বললো, ঈশান বাবাকে 1 গ্লাস জল দিয়া রে। রাঙাদা তখন আমাকে বললো, কেদার বাবাকে 1 গ্লাস জল দিয়ে। তো সারাদিনে দেখতাম আমি খেটে বেড়াচ্ছি, বুঝলেন। তো ক্লাস 9-এ আমি ঠিক করলাম, সারা ক্লাস 10-এর রেজাল্টটা ভালো করলে আমি বাইরে চলে যাবো। অ্যান্ড সো আই ডিড। 10-এর রেজাল্ট ভালো হলো, তারপর আমি চলে গেলাম বাইরে। তারপর থেকে বাইরে 17 বছর হোস্টেলে। আমি ছেলেকেও সেইভাবে বলেছিলাম, দেখ বাবু, তুই যদি বাড়িতে থাকিস মার খিটখিটানি শুনতে হবে, বাবা খ্যাটখ্যাট করবে, কেন দেরিতে এলি, কেন খেলতে যাচ্ছি না, এইসব হবে। তুই 10-এর রেজাল্টটা ভালো করলে বাড়ি চলে যা। হি ডিড দি সেম থিং। 10-এর রেজাল্ট ভালো করলো, তারপর সিন্ধিয়া স্কুল গোয়ালিয়র, তারপর বিদেশ, তারপর হরিবল। তো আমার বক্তব্য হচ্ছে কীভাবে তৈরি করতে হবে, এটা কিন্তু 8-9 থেকেই তৈরি করা যায়। আচ্ছা, আপনি তো ওই ছেলেটির কথা বললেন, যেটা খুবই নর্মাল, কারণ সে একলা বাইরে গেছে, হি অ্যালোন হ্যাভ টু ফেস ইট। আপনি ওই বৃদ্ধাদের কথা ভাবুন তো, যারা রয়ে গেছে। ঠিক, যারা রয়ে গেছে তাদের কথা ভাবুন তো। এবং আমরা তো হুদু হুদু পাই না, এই পেশেন্ট ভেবে করে কাঁদেন, কিন্তু ওনাদেরকেও বোঝাতে হয়। আই গিভ দেম মাই এক্সাম্পল, যে দেখুন আমিও তো জানি,
আমার যে ডাক্তারি, এই যে আমার রাজত্বটা, আমি তো আমার ছেলের জন্য বানাইনি, আমি নিজে বড় হতে চেয়েছিলাম, আমি বড় হয়েছি। কোইন্সিডেন্টলি আমার একটা ছেলে হয়, এবং তাকে আমি যখন 10-এ পাস করলো, আমি বললাম তাহলে তুই সায়েন্স নিয়ে পড়, ডাক্তারিটা ঢুকে যা। বললো বাবা ডাক্তারিতে খুব খাটনি, আমি তোমাকে দেখেছি, আমি ডাক্তারি করবো না। ঠিক আছে, করবি না ভাই। এই গত সপ্তাহে আমাকে ফোন করেছিলাম, রোববার আমি ফোন করি, কিরে গোপালা কেমন আছিস? বাবা আর বলো না। কেন রে? বলো এখনও অফিস ছুটি হয়নি। আমি বললাম আজ রোববার 10টা বেজে গেল, কী রে? বললো না বাবা এখনও ঘন্টাখানেকের কাজ বাকি আছে। তখন আমি ওকে বললাম যে তুই বলেছিলি মনে আছে যে ডাক্তারিতে অনেক খাটতে হয়? বলে না তখন বুঝিনি। আমি বললাম এখন আর বুঝে লাভ নেই। অতএব প্রবলেমটাকে না কে কীভাবে নিচ্ছে, দ্যাট অলসো ডিপেন্ডস। আজকের এই ডিসকাশনটা আমার সবচেয়ে ভালো লাগছে, কারণ এই বিষয়গুলো নিয়ে না জেনারেলি আলোচনা হয় না। একটা মানুষের ভালো থাকার জন্য, মানে একটা প্রবলেম এসছে, হাউ টু ডিল উইথ দ্যাট প্রবলেম। কিছু জিনিস আছে আমাদের মেনে নিলে ভালো হয়। দেখবেন অনেকে আছে লাল বাতিতে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, উফ কতক্ষণ হয়ে গেল, 3বার হর্ন, এদিক থেকে হর্ন, কিন্তু লাল বাতিটা জ্বলছে, এগুলোর কোনো স্কোপ নেই। তো আপনি ভাবুন এদের এই যে ব্যবহারটা, এই যে ওদের ভাবনা চিন্তাটা, ইট ইজ স্পয়েলিং দেয়ার ব্রেন। এই যে ওভারঅল যে ব্যাপারটা থাকে না, সেইগুলোতে দেখুন এদের মধ্যে ডিস্ট্র্যাকশনস অনেক বেশি। দে আর মাচ মোর ইম্পালসিভ, এখনই চাই, এখনই নীল হয়ে যেতে হবে, এখনই সবুজ হয়ে যেতে হবে, এখনই আমাকে বেরিয়ে যেতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে, বারবার ঘড়ি দেখা, আর 2বার হর্ন বাজানো। আরে লাল বাতিতে দাঁড়িয়ে আছিস তুই, হর্ন বাজিয়ে করবিটা কি? কিন্তু আকসার আপনি রাস্তাঘাটে গাড়ি চালান, দেখুন আপনি পাবেন। ঠিক। আর এদের বুঝেও লাভ নেই। এর মানে আবার এটাও ঠিক যে ওরা, এদের মধ্যে সবাই কিন্তু ট্যাক্সি চালক নয়। আপনার আমার মতো এডুকেটেড পার্সনরাই কিন্তু হর্ন বাজাচ্ছে। ঠিক ঠিক ঠিক, ট্রু। অর্থাৎ এইটা হচ্ছে ওয়েলবিংয়ের একটা ওই যে এইগুলো থেকে বেরিয়ে, এইগুলো ছোটো ছোটো জিনিস, কিন্তু হ্যাপিনেস তো আপনি বললেন বটে, কিন্তু আমি একমত নই। হ্যাপিনেস ইজ নট দি আলটিমেট থিং, ইট ইজ ওয়েলবিং। আমাকে ভালো থাকতে হবে। কিছু জিনিস আমাকে মেনে নিলে সুবিধা হয়, ভাই মেনে নেব। আজকে ইঞ্জেকশন নিতে গেলে লাগে, কোভিডের সময় নিয়েছে তো, সব লোক নিয়েছে, তখন তো আহু করেনি, তখন ভয় নিয়েছে, হ্যাঁ তখন সালাম মরে যাবো। তো এইগুলো হচ্ছে মানে নিজেকে চেঞ্জ, মানে একটা কোনো রিজন তৈরি রাখতে হবে ভালো থাকার জন্য। একদম একদম। আর ভালো থাকা যায়, ইট ইজ পসিবল। আর ভালো থাকবো না কেন? আমাদের হক ভালো থাকার, এবং তার জন্য আমাদের পলিটিক্যাল, ফাইন্যান্সিয়াল, ওর কিচ্ছু দরকার হবে না। আমি যদি নিজে মনে করি আমি ভালো থাকবো। আপনি যদি গ্রামে গঞ্জে যান, ধরুন আমি সুন্দরবনে যাই, ফর লাস্ট 23 ইয়ার্স হয়ে গেল, প্রতি মাসে যাই, ওখানে ফ্রি ক্যাম্প করি। তো ওখানে যে নৌকো চালায়, ছোটো নৌকো, সে তো বিকেলবেলা গান গায়। সে তো জানে আমাকে ভালো থাকতে হবে, ঠিক, আনন্দে গান গায়। ঠিক। এই ধরুন আমি শান্তিনিকেতন যাই, ওখানে আমি ক্যাম্প করি ভারত সেবাশ্রমের সঙ্গে, ওটাও 10 বছর হয়ে গেল। তো ওখানে গাছের তলা বাঁশি বাজায়। অবশ্য এখন আর বাঁশি দেখি না, এখন ওদের হাতে না মোবাইল ফোন দেখি। হ্যাঁ, আজ থেকে 10 বছর আগেও ওদের হাতে বাঁশি ছিল, ঠিক। এখন ওদের হাতে মোবাইল ফোন চলে এসেছে, সবসময় স্ক্রল করতেই থাকছে। এবং এটা আমি আপনাকে বলি, এটা কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম। আমি ধরুন দিনে যদি 60টা রুগী দেখি, তার মধ্যে 20 থেকে 25টা রুগীকে আমাকে লিখতে হয় যে নো স্ক্রিন আফটার 6 PM। এখানে স্ক্রিন বলতে 3 ফুট দূরত্বের মধ্যে যে যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে, যেমন ল্যাপটপ, যেমন ট্যাবলেট, যেমন মোবাইল ফোন, আর একটা কম্পিউটার। কাউকে বলি 6টায়, কোনো বাচ্চাকে বলি 7টায়, বড়দের বলি 30 মিনিটস বিফোর ডিনার। অনেকের অভ্যেস আছে, আপনি দেখবেন আপনার বাড়িতেই খেয়াল করে দেখবেন, মোবাইল নিয়ে শুতে যায়। তাদের ঘুম কি ভালো হবে? আচ্ছা, ভালো থাকতে তো জানতে হবে আমাকে। রাত্রির 1টা, 1:30, 2টা, 2:30, 3টে, তারপরে দিন 8টায় উঠছে, 9টায় উঠছে, 9টায় উঠছে। তো এইগুলো ছোটো ছোটো জিনিস, এইগুলো কিন্তু চেঞ্জ করতে খুব একটা কঠিন লাগে না। প্রথম 2-3 দিন কষ্ট হয়, পরের সপ্তাহে এসে বলে জেঠু আমি কিন্তু 7টা বন্ধ করে দিই। তো আমার ওখানে এ ক্লাসের একটা ওই থাকে,
কিন্তু এই না, তোকে দুটো দিলাম আজকে। হ্যাঁ, এই মেথডটাকে আমরা বলি রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট। রিওয়ার্ড মানেই যে আপনাকে কোনো সার্টিফিকেট দিতে হবে বা কোনো মেডেল দিতে হবে, তা কিন্তু নয়। ওই দুটো এক্লেয়ার্সও কিন্তু রিওয়ার্ড হিসেবে কাজ করে। এটা আমাদের সাইকোলজি, সাইকিয়াট্রি লাইনে খুব চলে। মানে হি সো হ্যাপি, এবং প্রতিবার এসে বলে জেঠু আমি কিন্তু দেখছি না কিন্তু, হ্যাঁ, তারপরে জানে এইটা বললেই আমি দুটো ট্রফি দেবো। তো এইগুলো ছোটো ছোটো জিনিস, মানে এই যে ওয়েলবিং বারবার বলছি না আমি, ওয়েলবিংটা কিন্তু ইটস আ ম্যাসিভ থিং, এবং ইট ক্যান স্টার্ট ফ্রম টুডে, ফ্রম নাও, যে আমি ভালো থাকবো ভাই, আমি খারাপ থাকবোটা কেন। এবং ওয়েলবিংয়ের জন্য না, আচ্ছা মোবাইলের যখন নিলামই, মোবাইলটা সেরেই ফেলি, সেটা হচ্ছে একটা মোবাইল দিন, ধরুন এই তো মোবাইলটা, আমরা কি এরকম করে দেখি না, আমরা এরকম করে দেখি, ঠিক আছে? ঠিক। এইবার ধরুন দূরে একটা ট্রেন যাচ্ছে, দূরের ট্রেনটা আমরা কীরকম দেখি, আমরা চোখটা ঘুরিয়ে দেখি। ধরুন দূরে একটা ট্রেন যাচ্ছে, আপনি ট্রেনটা দেখতে গেলে চোখটা ঘুরবে এবং আপনি বুঝতে পারছেন চোখটা ঘুরছে, ঠিক। এটাকে আমরা বলি ম্যাক্রো মুভমেন্ট অফ দি আইবল, চোখটা ঘুরছে। আর সেখানে ফিল্ড অফ ভিশন কতটা হবে, যতটা চোখ ঘুরছে, এই এত দূর ঘুরলো, তাহলে ফিল্ড অফ ভিশন এতটা। তার মানে একটা হলো ম্যাক্রো মুভমেন্ট অফ দি আইবল, আর একটা হচ্ছে ফিল্ড অফ ভিশন। এইখানটা যখন আমরা দেখছি, এখানেও তো মুভমেন্ট হচ্ছে, ঠিক। তো এই মুভমেন্টের সঙ্গে আপনার চোখ নড়ছে, ওখানে ধীরে ধীরে নড়ছিল, আর এখানে ফাস্ট নড়ছে, অথবা আপনার চোখটাও ফাস্ট নড়ছে, এবং আপনি বুঝতেই পারছেন না যে আপনার চোখ নড়ছে, কিন্তু আপনার চোখ নড়ছে। আমি বোঝাতে পারছি? আচ্ছা, প্লাস এখানে ফিল্ড অফ ভিশন কী হলো, ওখানে তো এতটা ছিল, এখানে ফিল্ড অফ ভিশন কী হলো, এইটুকু, ঠিক। আচ্ছা, এবার আমার একটা কথা বলুন, যেটা হচ্ছে যে দিনের বেলা অনেক সময় আমরা ব্রাইটনেসটাকে বাড়াই, কিন্তু রাত্রিবেলা আমরা কি মোবাইলের ব্রাইটনেস বাড়াই? না তো। তার কারণ হচ্ছে বাই ডিফল্ট এইগুলো এমনভাবে তৈরি জিনিসগুলো যে আর্টিফিশিয়াল লাইটে ওরা গ্লেয়ার করে যাতে আমাদের পড়তে সুবিধা হয়। তাহলে এখানে তিনটে জিনিস জানলাম আমরা। একটা হচ্ছে ম্যাক্রো মুভমেন্ট অফ দি আইবল, যেখানে ফিল্ড অফ ভিশন এতটা, আর একটা হচ্ছে মাইক্রো মুভমেন্ট অফ দি আইবল, যেখানে ফিল্ড অফ ভিশন এইটুকু, আর রাত্রিবেলা আর্টিফিশিয়াল লাইটে গ্লেয়ার অন স্কিন। ম্যাক্রো মুভমেন্ট অফ দি আইবল কিন্তু ক্ষতি করে না। যেমন ধরুন টেলিভিশন, ওটা তো 3 ফুটের 6 ফুটের বেশি দূরে থাকে, কিন্তু এইটা তো 3 ফিটের ভেতরে থাকে। তো এইগুলোতে কী হয়, এই মাইক্রো মুভমেন্ট অফ দি আইবল এবং ফিল্ড অফ ভিশন যেহেতু ছোট এবং গ্লেয়ার করে এটা আলোতে, ইট ইরিটেটস সার্টেন রিজন অফ ইউর ব্রেন। তার ফলে 6টা জিনিস হয়। প্রথম জিনিস যেটা হয় সেটা হচ্ছে রেস্টলেসনেস বেড়ে যায়, ওকে। দ্বিতীয় জিনিস যেটা হয় সেটা হচ্ছে অ্যাটেনশন কমে যায়। তৃতীয় জিনিস যেটা হয়, যেহেতু অ্যাটেনশন কমে, কনসেন্ট্রেশন কমে যায়। চতুর্থ জিনিস হচ্ছে অ্যাঙ্গার আউটবার্স্ট হয়, হঠাৎ রেগে যায়। পঞ্চম জিনিস হচ্ছে স্লিপ ডিস্টারবেন্স হয়। আর সিক্সথ হচ্ছে আইসাইটে প্রবলেম হয়। অতএব মোবাইলটাকে যদি আমি আর্টিফিশিয়াল লাইটে, মানে আফটার 5 সানডাউনের পর যদি কমিয়ে দিই, বা আমার যত স্কুলের বাচ্চা ছেলেপিলো আছে তাদেরকে আমি 6টার পর মোবাইল বন্ধ করে দিই, তাহলে আমার এই 6টা জিনিস নিয়ে চিন্তা করতে হয় না, ওকে। একটা ক্লাস 8-এর ছেলে বা একটা 10-এর ছেলে, তার যদি রেস্টলেসনেস কমে যায়, অ্যাটেনশন বেড়ে যায়, কনসেন্ট্রেশন বেড়ে যায়, অ্যাঙ্গার আউটবার্স্ট কমে যায়, পড়াশোনা তো এমনি ভালো হবে, ঠিক। এবং তার দিয়ে যদি একটা মোবাইল বন্ধ করলে আমার যদি 5 থেকে 7 নম্বর বাড়ে কম, ঠিক। দিস আর স্মল থিংস, ভালো থাকার জিনিস। আচ্ছা, এইবার ওই বাচ্চাটির মা বাবা বললেন, ডাক্তারবাবু তাহলে ওরা কী করবে? $1 মিলিয়ন কোয়েশ্চেন পায়, তাহলে ওরা কী করবে? আমি বললাম তারা ওরা পড়াশোনা করবে। বললো আমরা অনেক চেষ্টা করেছি, আমার ফোনটা আমি যখন রাখি তখন নিয়ে দেখে। আমি বললাম 18 বছর পর যখন ছেলেটি একটা মদের বোতল এনে বলবে, মা আমার এক বোতল ঠান্ডা জল আর একটা গ্লাস দাও, একটু মদ খাবো, আপনি দেবেন? বলে না, তাকে দেওয়া যায়, স্ট্যাট রিয়াকশন না। বললাম এই ব্যাপারেও না বলতে শিখুন,
মদটা অনেক পরে আসবে, কিন্তু এটা এখন ঢুকে গেছে অলরেডি। আজকে বাচ্চাগুলোকে তো দোষ দিই আমরা, কেন দোষ দেবো? ফোনটা পায় কোথায়? মা বাবারই তো দেয়। একদম ট্রু। বলে না দিলে ওরা কান্নাকাটি করে। আমি বললাম একদিন করবে, 2 দিন করবে, 3 দিন করবে, 4th দিন বুঝে যাবে ওই ফোন পাবে না, ওরা আর কাঁদবে না। আরেকটা জিনিস স্যার, আপনি আপনার এক্সপিরিয়েন্স অনেক বেশি। বাবা মা বা মা বাচ্চাকে বলছে তুমি ফোন ধরো না, কিন্তু সে কন্টিনিউয়াস ফোন দেখে যাচ্ছে। হ্যাঁ, তো মাঙ্কি সি মাঙ্কি ডু, যেটা একটা মানুষের ক্ষেত্রে বলে, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে, আপনার কি মনে হয় না এটা অনেক বেশি এফেক্ট করে? করে তো বটেই। তারা তো এসে কমপ্লেন করে, যেটা তুমি তো মাকে কিছু বলছো না, তুমি তো বাবাকে কিছু বলছো না, বাবা তো রাত 1:30-2 অবধি মোবাইলে সিনেমা দেখে। তখন বাবার বক্তব্য হচ্ছে আমি যে সারাদিন অফিস করি। আমি বললাম আপনি অফিস করুন কি না করুন, আপনাকে কিন্তু এটা মেনটেন করতে হবে। আপনাকে ডিনারের 1/2 ঘন্টা আগে মোবাইলটা বন্ধ করতে হবে। এরকম মা বাবা প্রচুর পাই, তারপরে আর আসে না আমার কাছে। কিন্তু তো কিছু করার নেই। বাচ্চাগুলো তো আমাদেরই বাচ্চা রে বাবা, ঠিক, তাদের দায়িত্ব তো আমাদেরই। তো আমাদের একটু স্যাক্রিফাইস থাকবে না? ওই আবার ওয়েলবিং, ওদের ওয়েলবিংয়ের কথা আমরা কিন্তু ভাবছি না, আমরা নিজেদের নিয়েই ব্যস্ত। বাবা মার প্রসঙ্গ বলতে গেলে তাদের নিজেদের লাইফ, মানে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ আজকের দিনে দাঁড়িয়ে অনেক বেশি একটা কীরকম দুজনের মাঝখানে একটা বড় গ্যাপ তৈরি হচ্ছে। এটারও কোথাও না কোথাও কি আপনার মানসিক না, এইখানে আবার কয়েকটা জিনিস আমাদের মাথায় নিতে হবে। সেটা হচ্ছে যে এখানে এজ গ্রুপ ওয়াইজ ইফ ইউ সি, যারা নতুন এখন এই রিলেশনশিপে যাচ্ছে, এদের বেশিরভাগই হচ্ছে লাভ ম্যারেজ। তার একটা পোর্শন হচ্ছে লিভ টুগেদার। এখন নতুন সব চলছে বাজারে, এর খরচাটা তুই দিবি, এর হাফ খরচা তোর, এই হাফ খরচা আমার। 6 মাস রইলো, 1 বছর রইলো, 1.5 বছর রইলো, তারপর মতের মিল খেলো না, বাড়ি ভাড়া ছেড়ে দিয়ে যে যারা আবার ডেরায় চলে গেল। এই ধরনের পেশেন্ট আমরা পাই, এবং এদের সংখ্যা এখন বেশি। আর ডিভোর্সের যে প্রসঙ্গটা উঠছে, ডিভোর্স হয় না তা নয়, কিন্তু আমাদের কাছে যে ধরনের পেশেন্টরা আসে তাদের অনেকেরই কিন্তু সাইকোলজিক্যাল প্রবলেম নিয়ে ডিভোর্সটা হয়। মেয়েদের ক্ষেত্রে বলা হয় বিয়ের পর এটা স্বামীদের জন্য হয়েছে, ছেলেদের পক্ষে বলা হয় বিয়ের পর স্ত্রীর জন্য এই মানসিক রোগটা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু ভুল। আমরা সাইকোমেট্রি তো করি, আমরা সাইকোমেট্রি মানে হচ্ছে এটা একটা সাইকোলজিক্যাল টেস্ট। যেমন হার্টের জন্য আমরা ইসিজি করি, লাংসের জন্য আমরা এক্সরে করি, সেরকম মনের জন্য আমরা সাইকোমেট্রি করি। সাইকোলজিক্যাল টেস্ট, এবং সেখান দিয়ে আমরা বুঝতে পারি অ্যাংজাইটি কতটা, ডিপ্রেশন কতটা, ওসিডি মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের কতটা কী আছে, বা সাইকোসিস কিছু আছে কিনা। সাইকোসিস মানে হচ্ছে দুরকম, একটা সাইকোসিস হয়, একটা নিউরোসিস হয়। নিউরোসিস মানে হচ্ছে এখানে রুগীরা আসবে যে ডাক্তারবাবু আমি বারবার হাত ধুয়ে ফেলছি, আমি চেষ্টা করে বন্ধ করতে পারছি না, মানে রুগীরা ডাক্তারের কাছে আসবে এবং বলবে তার সিমটমের কথা। এটা হচ্ছে নিউরোসিস। আর সাইকোসিস হচ্ছে বাবু যে এখন তো কিছু হয়নি, কিন্তু সে বিড়বিড় করছে, নিজের মনে কথা বলছে, নিজের মনে হাসছে, কিন্তু সে ডাক্তারের কাছে যাবে না কারণ আমার কিছু হয়নি। তো অনেক ক্ষেত্রে এই যে কটা ওষুধের নাম বললাম অসুখের, মোটামুটি 14 থেকে 18 সাল বয়স থেকে এটা শুরু হয়। আচ্ছা, তার মানে লেট টিনসে শুরু হয়। আমরা কিন্তু বুঝতে পারি না, আমাদের মা বাবাদের সেই অ্যাওয়ারনেসটা নেই। এখন অবশ্য অনেক হয়েছে, কিন্তু আজ থেকে 20 বছর 25 বছর আগেও কিন্তু ছিল না। তো যখন বুঝতে পারে তখন পুরো ব্যাপারটা সারফেস আউট হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে, সারফেস আউট হয়ে গেছে। আমাদের তখন কষ্ট হয় এটা কমাতে, কিন্তু কমানো যায়। আচ্ছা, এটা লোকের খুব ভুল ধারণা যে সাইকিয়াট্রি মানেই সারা জীবন ওষুধ খেতে হবে, একদম ভুল কথা। ওকে, আমি বলবো সাইকিয়াট্রির সবচেয়ে কমনেস্ট সাইকোটিক হচ্ছে সিজোফ্রেনিয়া রোগটা। এটা থট ডিসঅর্ডার, হচ্ছে সাইকোসিস, এবং তার মধ্যে প্যারানয়েড সিজোফ্রেনিয়া হচ্ছে আরও কমন। আমি আপনাকে বলবো সিজোফ্রেনিয়া ডায়াবেটিসের চেয়ে ভালো রোগ। আচ্ছা,
শুনতে চমকে গেলেন তো? কারণ ডায়াবেটিস সবার হয়, ডায়াবেটিস হয়েছে, ওষুধ খাচ্ছি ভাই ডায়াবেটিস। কিন্তু যেই সিজোফ্রেনিয়া হয়ে গেল, আর ওই পাগলির পাশের বাড়িটারে ঘোষবাবু থাকে। বুঝতে পেরেছি, কারণ সিজোফ্রেনিক পাগলি। বোঝাতে পারছি? আমি আপনাকে বলি কেন বলছি। আজকে সিজোফ্রেনিয়া হলে কিন্তু আমার কিডনি এফেক্টেড হবে না। না, আজকে আমার সিজোফ্রেনিয়া হলে আমার আর্টারি এফেক্টেড হবে না, চোখও হবে না। ঠিক। কিন্তু আজকে ডায়াবেটিস হলে আপনাকে 1 বছর অন্তর অন্তর রেটিনা দেখাতে হয়, ঠিক। 1 বছর অন্তর অন্তর ইউরিন টেস্ট করতে হয়, ব্লাড টেস্ট করতে হয়। আমাদের সিজোফ্রেনিয়া সব কিছু নাই। ইট ইজ জাস্ট ফর স্টিগমা। আরে শরীর থাকলে শারীরিক রোগ হয়, মন থাকলে মানসিক রোগ তো হতেই পারে, অসুবিধা কী আছে? ঠিক। আমাদের রোগগুলোকে না এমনভাবে দেখানো হয়েছে আজ থেকে 40 বছর 50 বছর আগে। এই যে সিনেমাগুলো, মানসিক রোগী সেই হ্যাঁ উ করছে, গায়ে থুতু ফেলে দিচ্ছে, চেন দিয়ে বেঁধে রেখেছে, পাগলা কারো এই করে ঝাঁকাচ্ছে, তো এইগুলো ঢুকে আছে না মাথায়? ঠিক, এইগুলো ঢুকে আছে মাথায়। ঠিক। আপনার আমার বাড়িতেই কিন্তু মানসিক রোগী আছে, আপনার আমার বাড়িতেই আছে, এবং তারা যদি ট্রিটমেন্টে রাখা যায় আপনি বুঝতেও পারবেন না। অতএব এই যে অ্যাওয়ারনেসটা যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, অ্যাওয়ারনেসটা কিন্তু এখন আপনাদের জন্য এখন অ্যাওয়ারনেসটা অনেক ভালো হচ্ছে। লোকেরা শুনছে, অ্যাটলিস্ট দুটো কথা তো শুনছে যে মানসিক রোগ মানে কী বলবো, ইনফেকশাস নয়, ঠিক, ছোঁয়াচেও নয়, পুরো বডির মেন অর্গানকেও এফেক্ট করে না। দুটো জিনিস দরকার হয়, একটা হচ্ছে ওষুধ খাওয়ানোর, আর একটা হচ্ছে রেগুলার ফলো আপ। আর কিচ্ছু লাগে না। ধরুন আপনার বাড়িতে কারুর এই ধরনের রোগ হলো, তাকে হসপিটালাইজ করতে হবে, কোথায় রাখবেন? অ্যাপেলোয় বেড আছে? না। পিয়ারলেসে আছে? না। অমৃতে আছে? আপনি নাম করুন। না 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 না, কোথাও নেই। কোথায় রাখবেন? আচ্ছা, এবার ধরুন আপনি প্যাভলভ হসপিটালে নিয়ে গেলেন। ঠিক। প্যাভলভ হসপিটালে নিয়ে গেলেন, ওখানে তো আপনাকে রাখবে না, ডাইরেক্ট তো হবে না, কারণ ওইটা হচ্ছে তো পাগলা গারদ। তো আপনি কি জেনে শুনে আপনার নিজের কাউকে পাগলা গারদে ঢোকাবেন? নেই এখানে। আপনি আমাকে বলুন, আপনি তো বড় বড় হোর্ডিং দেখেন, পুজোর সময় দেখেন, এদার ওদার দেখেন, ডায়াবেটিস সম্বন্ধে থাকে, এইডস সম্বন্ধে থাকে, কি সমস্ত কিছু থাকে, মানসিক রোগ নিয়ে কোনো কিছু দেখেন? কোথাও কোনো অ্যাওয়ারনেস বা কোথাও কোনো কিছু নেই। মানে মানসিক রোগটাকে একটা সমাজের একটা মানে বিচ্ছিন্নভাবে, একদম একদম। এবং তাতে কিন্তু কাদের ক্ষতি হচ্ছে? আপনি আমি আমরা আমাদের এই টিম লড়ে যাচ্ছি, কিন্তু এইটার ম্যাসিভ আরও বাড়ানো দরকার, আরও বাড়ানো দরকার। কারণ মেন্টাল হেলথ ইজ সাচ অ্যান ইস্যু যেটা আপনার সব সময় কাজে লাগবে। আপনার সংসারের ক্ষেত্রে কাজে লাগবে, আপনার নিজের ক্ষেত্রে কাজে লাগবে, আপনার কর্মক্ষেত্রে কাজে লাগবে। মেন্টাল ওয়েলবিং ছাড়া তো আপনি এগোতে পারবেন না, আর তা নাহলে বড়ি খেতে হবে ডিপ্রেশনের। অতএব ওয়েলবিংটা হচ্ছে শেষ কথা, এবং আমাদের বুঝতে হবে যে ওয়েলবিং বলতে কী বলতে চাইছি। এবং ওয়েলবিং, যেটা আমি আবার বলছি, আগেও বললাম, একটা জিনিস দিয়ে ওয়েলবিং বোঝা যায় না, সব কিছু মিলিয়ে হচ্ছে ওয়েলবিং, যেটা হ্যাপিনেসের সঙ্গে মেশে না। অনেক ভালো লাগলো আপনার মতো মানুষকে সত্যিই পেয়ে, অনেক কিছু শিখলাম আমরা, এবং আশা করব আপনাকে আবার পাবো, এবং সেই দিন আরও প্রচুর প্রশ্ন আমার মনের মধ্যে রয়ে গেল। এবং শুধু তাই নয়, বাচ্চাদের নিয়ে একটা আলাদা করে প্রোগ্রাম করব, সেই জন্য আগে থেকেই আপনার একটা সময় চেয়ে নেব আমরা। আপনারা করুন, আমি আছি, এবং আপনাদেরও আমাদের তরফ থেকে, আমাদের প্রফেশনাল যারা সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্ট আছি, আমাদের পেশেন্ট যারা আছেন, আমাদের সবার তরফ থেকে আপনাকে, আপনাদের হোল টিম, যাদেরকে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না, অন্ধকারে দাঁড়িয়ে আছে, সবাইকে আমাদের তরফ থেকে ধন্যবাদ রইল। নমস্কার।